এই যে পুলিশের কত অনিয়ম রয়ে গেছে, সাক্ষী দিতে যায় এই টাকাগুলো তার নিজের পকেট থেকে দিতে হয়, তাই নির্ভর করতে হয় এলাকার চাঁদাবাজির উপরে। ন্যূনতম 5 লাখ থেকে 20 লাখ টাকার মতো ঘুষ দিয়ে তার ঢুকতে হয়। তার ট্রেনিং করতে গেলে ঘুষ দিতে হয়, ট্রেনিং শেষ করার জন্য ঘুষ দিতে হয়, তার পোস্টিং হওয়ার জন্য ঘুষ দিতে হয়, পোস্টিং যোগদান করার পর ওই দিয়ে সেখানে আবার ঘুষ দিতে হয়, ছুটি গেলে ঘুষ দিতে হয়, ছুটি না গেলেও ঘুষ দিতে হয়। দায়িত্ব পালনের ক্ষেত্রে তার একই অবস্থা। পুলিশকে ব্যাপক সংস্কার প্রয়োজন। রাষ্ট্রের কাছে আমি কী চাই বা রাষ্ট্র আমাকে কী দেয়? প্রচুর ট্যাক্সের কথা বলা হয়, আমি তো কোনো জিনিস ফ্রি পাই না। মহান আল্লাহর বাতাসটা ফ্রি পাই, তাকে সবটা আমি কিনেই খাই। রাষ্ট্রকে আমি ট্যাক্স দেবো কেন? এই স্বাধীনতা এত রক্ত দেওয়া হলো, আগস্ট বিপ্লবে এত রক্ত দেওয়া হলো, রাষ্ট্র আমাকে কী দিছে? রাষ্ট্র আমাকে কিছুই দেয় না। রাষ্ট্র উচিত অন্তত মিনিমাম পক্ষে বিচার ব্যবস্থা পুলিশের সাথে জড়িত, বিচার ব্যবস্থাটা আমাকে ঠিকমতো দেয়, যেন ন্যায় বিচারটা পাই। পুলিশকে সেই পরিবেশ সৃষ্টি করে দিতে হবে। আমি যা সাধারণ উদাহরণ দিই, এই তেজগাঁ থানা, এই থানা দিয়ে 100টা ছেলে, ইয়াং ছেলে নেওয়া হয়, এই তেজগাঁ কলেজ থেকে পাশ করা, এই এলাকায় কিন্তু সন্ত্রাসী থাকবে? কোনো থাকা অবকাশ নাই। আপনি দিনাজপুরের লোক নিয়ে আসবেন, গোপালগঞ্জের লোক নিয়ে আসবেন তেজগাঁ থানা কাজ করার জন্য, তুই তো ঘুষ খাবি, তার বেতন বেশি, খরচ বেশি। এই তেজগাঁ থানার ছেলে হেঁটে ডিউটি করবে, সমন্বয় করবে, সেই আপনার গোয়েন্দা হবে, সেই আপনার কাজ করবে। এই সাধারণ জিনিস যদি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা না বুঝেন, আমি পুলিশদের কোনো সুবিধা পাবো না। যত কথাই বলেন ভেরিফিকেশনের জন্য টাকা দিতে হবে না, আমার মনে হয় না কেউ রেহাই পাবেন। আমিও রেহাই পাই নাই, আমার মেয়ের জন্য 2000 টাকা দিতে হয়েছে। বেচারা কষ্ট করে আইছে, আর বেচারার দায়িত্ব করা। থানায় মোটরসাইকেল দেওয়া হয়েছে, তেল দেওয়া হয় নাই। পুলিশ একটা হত্যা মামলা হলে তাকে নিয়ে যায়, লাশটাকে নিয়ে যায়, এই লাশের পেট্রোল খরচ, ওই যে লাশটা কাটে মর্গে, তাকে মদ দিতে হয়, ওই সাব ইন্সপেক্টরকে দিতে হয়। ওই যে সৈনিকগুলি পল্লবী থানা থেকে মনে করেন গেল সেই পুরান ঢাকায়, ওদের খাওয়াইতে হয়। এই যে পুলিশের কত অনিয়ম রয়ে গেছে, সাক্ষী দিতে যায় এই টাকাগুলো তার নিজের পকেট থেকে দিতে হয়, তাই নির্ভর করতে হয় এলাকার চাঁদাবাজির উপরে। আর আমাদের এই চাঁদাবাজির মূল হোতা হলো গিয়া আমাদের রাজনীতিবিদ। যতক্ষণ পর্যন্ত রাজনীতিবিদদের আমরা সংস্কার করতে না পারবো, মমতাদার মতো রাজনীতিবিদ আমাদের দরকার নাই। সুষ্ঠু জ্ঞানী এবং দেশপ্রেমিক সৎ রাজনীতিবিদকে যতক্ষণ পর্যন্ত আমরা নির্বাচন না করতে পারবো, ভালো কিছু আমরা আশা করতে পারি না। এক ভাই বলে গেলেন ক্ষমা করে দেবা, আমি ক্ষমার বিশ্বাসী না। দণ্ডই একমাত্র সমাধান। ক্ষমা শহীদ জিয়া করেছিলেন আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে ফেরত নিয়ে এসেছিলেন, শহীদ জিয়া জীবন দিয়ে গেছেন। ক্ষমা করা হয়েছিল প্রথমবার আওয়ামী লীগ সরকার আসার পরে। এই 17 বছর উনি জোর করে ক্ষমতা ছিলেন, 16 বছর শত শত মানুষ জিম্মি হয়েছেন, নতুন একটা সৃষ্টি করছেন গুম খুন। ইতিহাসে এই গুমের আস্তানা, যেটা আয়নাগর বলি, তার কোনো ইংরেজি নাম নাই, বাংলা নাম নাই। আমরা এই আওয়ামী লীগকে দেখতে চাই না। পরিষ্কার বিচার হবে, তারপর কথা, কোনো ক্ষমা নাই। আর একটা কথা বলেও বলেন নাই ভদ্রলোক মানুষ যেন ইব্রাহিম, এই ধরনের বেঈমান ইব্রাহিম আমাদের দরকার নাই। কম খাবো, নিজেরটা খাবো, ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ চাই। আমাদের ছাত্ররা চিনে গেছে আমাদের কে শত্রু, এটাই আমাদের প্রাপ্তি। এখন আমরা সামনে আগে যাব। এই বুড়া রাজনীতিবিদ আমাদের সব ডুবাইছে। 53 বছর একটা সিএনজি বানাতে পারি নাই, আর এখানে চাপাবাজি করতেছে। সবশেষ বলবো মিডিয়ার কথা। মিডিয়া একটা দেশের প্রতিচ্ছবি। আপনি ভাবুন, বিডিআর মেসাকারের সময় জয় মামুন মুন্নি শাহ পুরো সেনাবাহিনীকে ভিলেন বানাই দিছে। বিডিআর কত একটা দাপট সমাজে, বিশ্বে, ওইটাই যথেষ্ট। আমি বলবো মিডিয়া যদি সৎ থাকে, আমরা দেশ আগায় নিতে পারি। এই জন্য বললাম যে মিডিয়া কেন থাকতে পারে না, ওই এক ঘুরে ফেরে ওই রাজনীতিবিদ, দুর্নীতি দ্বারা জড়িত সেই রাজনীতিবিদ, চাঁদাবাজ, এইসব। আমাদের উচিত সবাইকে শিক্ষিত করা, আমাদের মৌলিক অধিকার নিশ্চিত করা, ধনী গরিবের বৈষম্যটাকে কমায় আনা, যাতে আমরা সবাই শান্তিতে বসবাস করতে পারি, মাথা উঁচু করে দাঁড়াতে পারি। আমি একটা কথা বলে শেষ কর, ব্যক্তিগত বলা উচিত না। আমি এই 2004 সালে ছিলাম নাইকিনশুরির ছিও, এই আমার চাকবাইর এলাকায় 2 বছর।
কিন্তু 2004 সালের 28শে নভেম্বর চট্টগ্রামে মারা যায় মহিম, ছাত্রলীগ নেতা মহিম।